Okay, let's something talk about রিয়াল মাদ্রিদ। তো রিয়াল মাদ্রিদের সিজন শুরু হওয়ার সাথে সাথে আমি একটা পোস্ট করছিলাম যে রিয়াল মাদ্রিদ এই বছর কিছুই জিততে পারবে না, কারণ ওদের এমবাপ্পের সাইনিং এর চেয়েও ওদের টনি ক্রুসের অল্টারনেটিভ সাইনিংটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। তো সেখানে আমাকে অনেক বেশি ব্যান্টার দেওয়া হয়েছে, মক করা হয়েছে যে আপনি কেমনে টনি ক্রুসের মতো একটা প্লেয়ারের সাথে, কিলিয়ান এমবাপ্পের মতো একটা প্লেয়ারের সাথে টনি ক্রুসের অল্টারনেটিভকে কম্পেয়ার করতেছেন। তো আমি এখানে কোনো ধরনের কম্পারিজনে যাইনি। আমি এখানে জাস্ট একটা জিনিস বুঝাইতে চাইছিলাম যে টনি ক্রুসের যে প্রোফাইলটা, এবং রিয়াল মাদ্রিদ না যে কোনো একটা ফুটবল টিমে টনি ক্রুসের প্রোফাইলটা খুব বেশি ভ্যালিড এবং খুব বেশি ইম্পর্টেন্ট। কেন? টনি ক্রুস একটা অর্কেস্ট্রেটর। তো অর্কেস্ট্রেটরদের কাজ কি থাকে? ও গেমটাকে কন্ট্রোল করে, ও মানে পেস ডিটেক্ট করে, অ্যাটাক কোন দিক দিয়ে হবে কোন দিক দিয়ে হবে না, গেমের পেস চেঞ্জ করতে পারে, ওপোনেন্টের অ্যাটাক স্লো করে দিতে পারে। সো এই জিনিসটা হলো টনি ক্রুসের প্রোফাইলের কাজ। এখন যখন আমি টনি ক্রুসের মতো একটা প্লেয়ার আমার টিম থেকে চলে যাবে, তখন এবং আমার ওর প্রোফাইলের কোনো অল্টারনেটিভও নাই, তখন আমার কাজ কি? আমার কাজ হলো ওই টাইপের প্লেয়ার বা ওর অল্টারনেটিভ একটা প্লেয়ার সাইন করা। এমবাপ্পের সাইনিংকে আমি কখনোই ব্যান্টার বা বেশি করতেছি না, এবং এমবাপ্পের সাইনিংকে আমি কখনোই মানে আন্ডাররেট করতেছি না। আমি জাস্ট একটা জিনিস বলতে চাইতেছি যে এমবাপ্পের সাইনিংটা যত বেশি ইম্পর্টেন্ট ছিল, টনি ক্রুসের অল্টারনেটিভ সাইনিংটা তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট ছিল। এখন আমি আম, আমি এত বছর ফুটবল দেখে যে জিনিসটা বুঝতে পারছি যে মিডফিল্ড অনেক ইম্পর্টেন্ট, এবং মিডফিল্ডে যে খেলা কন্ট্রোল করে, টেম্পো কন্ট্রোল করে, ওর ভাইটার রোল থাকে একটা দলের ইমপ্রুভমেন্ট বা ডেভেলপমেন্টের উপরে। এখন টনি ক্রুস যেই টাইপের প্লেয়ার ছিল, গত সিজনে যদি দেখি আমরা যে রদ্রিগো, বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র, দে আর ভেরি ফাস্ট, কিন্তু ওরা যখন বিহাইন্ড দ্য রান নিতেছিল, ওরা যখন ওদের পেসকে জেনারেট করতেছিল, তখন ওদেরকে বল প্রোভাইড কে করতেছিল? টনি ক্রুস বল প্রোভাইড করতেছিল। বাট ইন দিস সিজন ওদেরকে বল প্রোভাইড কে করবে? রিয়াল মাদ্রিদে এই টাইপের প্লেয়ার নাই। হ্যাঁ, আমি চাইলে হয়তো লুকা মদ্রিচের কথা বলতে পারি, আমি এখানে আর্দা গুলারের কথা বলতে পারি। ওদের মধ্যে আর্দা গুলারের মধ্যে এই পটেনশিয়ালিটি আছে ডিপ লাইং প্লে মেকার হিসেবে খেলার, কিন্তু টনি ক্রুস যেই লেভেলের মাইন্ড নিয়ে খেলাটা খেলতো, যে লেভেলের আইকিউ ক্যারি করতো, এটা তো আর্দা গুলার করতে পারবে না, এবং আর্দা গুলারের এক্সপিরিয়েন্সটাও ওই লেভেলের না। আর লুকা মদ্রিচ এখন আগের মতো সেম ইন্টেন্সিটি দিয়ে খেলতেও পারবে না, কারণ ওর বয়সের একটা বিষয় আছে। তো লুকা মদ্রিচ যেই ম্যাচেই স্টার্ট করছে, অন দা বলে মাদ্রিদ মোটামুটি ভালো হইলেও অফ দা বলে মাদ্রিদ বেশ সাফার করছে। এবং আমার আরেকটা জিনিস যেটা মনে হয়েছে যে অফ দা বলে মাদ্রিদের তেমন কোনো এফিসিয়েন্সি ছিল না, ওরা খুব দ্রুত ওপেন আপ হয়ে যাইতেছিল। আপনি যদি সুপার কোপার ফাইনালটা দেখেন বার্সেলোনার এগেনস্টে, বার্সেলোনার এগেনস্টে, তখন দেখবেন যে বার্সেলোনা খুব সহজে ওদের মিডফিল্ডকে ওপেন করে দিতেছিল। ডিফেন্স নিয়ে কথা বলার কিছু নাই, কারণ ওদের ডিফেন্স অনেক বেশি ইনকনসিস্টেন্ট ছিল, কারণ ওদের ডিফেন্সে ফ্রিকুয়েন্টলি একটা ইনজুরি সমস্যা দেখা দিতেছিল। তো আমার কথাটা হলো যে রিয়াল মাদ্রিদের মতো একটা শার্প একটা ক্লাব, যারা প্লেয়ার সাইনিং এর ক্ষেত্রে বা প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ওরা খুব বেশি এফিশিয়েন্ট, তো ওরা কিভাবে লুক টনি ক্রুসের অল্টারনেটিভ খুঁজলো না? এবং আমি একটা পোস্ট করছিলাম যে এই প্রোফাইলের প্লেয়ার বলতে আমার দেখা এখন আছে হলো এনজো ফার্নান্ডেস। আমি কখনোই বলি নাই যে এনজো ফার্নান্ডেস রিয়াল মাদ্রিদ টাইপের প্লেয়ার বা রিয়াল মাদ্রিদের ক্লাস মেনটেন করে। আমি এটাও বলি নাই যে এনজো ফার্নান্ডেস ডিরেক্ট এসে আমার টনি ক্রুসের বা টনি ক্রুসকে কি করে দিবে, টনি ক্রুসের অভাবটা পূরণ করে দিবে, আমি সেটা বলি না। আমি বলছি যে প্রোফাইল বেস করে টনি ক্রুসের যে প্রোফাইলটা মেনটেন করতো, গেম কন্ট্রোল করার যে এবিলিটি ছিল, আমার লং বল পাস দেওয়ার, লফটেড পাস দেওয়ার যে এবিলিটি ছিল, সেটা এনজো ফার্নান্ডেজের আছে। তো এই দিক থেকে আমার আমি আমি একটা পোস্ট করছিলাম যে এনজো ফার্নান্ডেজ কুড বি এ গুড অপশন ফর রিয়াল মাদ্রিদ। তো আমি এটা বলি নাই যে রিয়াল মাদ্রিদের এনজো ফার্নান্ডেজ ছাড়া আর কেউ এইখানে অপশন হইতে পারে না। আমি আর্জেন্টাইন ফ্যান হইতে পারে যে আমি এখানে বায়াসনেস দেখাইতেছি, বাট আমি কখনোই একবারও বলি নাই এনজো ফার্নান্ডেজ টনি ক্রুসের লেভেলে চলে গিয়েছে।
ওকে, এখন আমি কেন এই কথাটা বলি যে মিডফিল্ড ছাড়া আপনি কখনোই কোনো ট্রফি জিততে পারবেন না। কারণ মিডফিল্ড আপনার পুরো গেমটাকে কন্ট্রোল করে। আপনার মিডফিল্ড যদি কোনো একটা সার্টেন পিরিয়ড সাফার করে বা স্ট্রাগল করে একটা ম্যাচে, তখন আপনি গেম হারার চান্সেস 50 থেকে 60% বেড়ে যায়। আপনার ফরওয়ার্ডরা ফাম্বল করলে, আপনার ফরওয়ার্ডরা বটল করলেও আপনি মিডফিল্ড এবং ডিফেন্স দিয়ে খেলা বের করতে পারবেন। আপনার ডিফেন্স বটল করলে আপনি অ্যাটাকারদের মাধ্যমে গোল বের করে ম্যাচ বের করে নিয়ে আসতে পারবেন। বাট আপনার মিডফিল্ড যদি স্ট্রাগল করে, আপনার ডিফেন্সও যেমন সাফার করবে, আপনার অ্যাটাকও তেমনি সাফার করবে। দিস ইজ দ্য ফ্যাক্ট অ্যান্ড দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ টনি ক্রুস। টনি ক্রুসের প্রোফাইলে রিয়াল মাদ্রিদে কোনো প্লেয়ার আমার দেখা মতে কেউ নাই রাইট নাও। যদি নেক্সট সিজনেও রিয়াল মাদ্রিদ টনি ক্রুসের বা একটা অর্কেস্ট্রেটর সাইন না করে, আমি মনে করি যে রিয়াল মাদ্রিদ নেক্সট সিজনেও সাফার করবে। কারণ ওদের যে সিডিএম টাইপের প্লেয়াররা আছে, আমার শোয়ামেনি, তারপরে কামাভিঙ্গা, তারপর সিএম আছে হলো আমার বালভার্দে, তারপরে সেবায়োস, লুকা মদ্রিচ, ওরা সবাই মোটামুটি পটেনশিয়ালিটি মেনটেন করলেও টনি ক্রুস যেই লেভেলের পারফরমেন্স ডেলিভার করতো, যেই লেভেলের ম্যাচিউরিটি ডেলিভার করতো, অ্যাপার্ট ফ্রম লুকা মদ্রিচের কথা আমি বলতেছি না। লুকা মদ্রিচ এখন বয়স হয়েছে, ও আগের সেম ইন্টেন্সিটিতে খেলতে পারে না, আমি বাকিদের কথা বলতেছি। ওরা ওই লেভেলের ম্যাচিউরিটি দেখাইতে পারবে না। আপনি কখনোই বেলিংহামকে ইউজ করতে পারবেন না যদি না আপনার কাছে একটা অর্কেস্ট্রেটর থাকে, যদি না আপনার কাছে একজন কি পাস মাস্টার থাকে। আপনি যদি এই টাইপের প্লেয়ার আপনার টিমে ইনক্লুড করতে না পারেন, তাহলে আপনি কখনোই আপনি বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো, ওদের মতো প্লেয়ারদেরকে ইউটিলাইজ করতে পারবেন না। ওরা আপনার রান নিবে, আপনার ডিফেন্সকে ব্রেক করবে, বাট ওদের কাছে বল যাবে না, কারণ আপনার বল দেওয়ার মতো কোনো প্লেয়ার নাই। সো ইন মাই পয়েন্ট অফ ভিউ, আমি যেটা বুঝতে পারছি যে যদি টনি ক্রুসের অল্টারনেটিভ বা একটা অর্কেস্ট্রেটর রিয়াল মাদ্রিদ নেক্সট সিজনে সাইন না করায়, তাহলে ওরা নেক্সট সিজনে সাফার করবে। তারপরেও আমার জ্ঞান বুদ্ধি থেকে আমি যেটা বলি যে ফুটবল ইজ এ মিরাকেল গেম। ফুটবলে অনেক কিছু হয়, অনেক নতুন নতুন জিনিস ডিসকভার হয়, অনেক নতুন নতুন প্লে স্টাইল ডিসকভার হয়। হইতেও পারে যে রিয়াল মাদ্রিদ এই ফুটবলারদেরকে নিয়েই হয়তো কোনো একটা প্লেয়ারকে ওরা নতুনভাবে হয়তো ইনভেন্ট করতে পারে, নতুনভাবে হয়তো ওর পোটেনশিয়ালিটি ডিসকভার করতে পারে। কিন্তু আমার দেখা মতে রিয়াল মাদ্রিদের টনি ক্রুসের অল্টারনেটিভ বা কোনো ধরনের অর্কেস্ট্রেটর নাই। যদিও লুকা মদ্রিচ আছে, কিন্তু লুকা মদ্রিচ বর্তমানে 90 মিনিট খেলার মতো ক্যাপাবিলিটি রাখে না, কারণ ওর বয়স এখন 37 থেকে 38। এখন আপনি 37 থেকে 38 বয়সের একটা প্লেয়ারকে টানা 90 মিনিট খেলা যেতে পারবেন না। ও হয়তো আপনার ইম্পর্টেন্ট ম্যাচগুলো খেলতে পারবে, কিন্তু ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে যখন আপনি আর্সেনাল, আপনি যখন বার্সেলোনা, আপনি যখন ইন্টার মিলান, আপনি যখন ম্যানচেস্টার সিটি, আই এম নট টকিং অ্যাবাউট দিস সিজন ম্যানচেস্টার সিটি, আমি বলতেছি গত সিজনের ম্যানচেস্টার সিটি কথা। এই টাইপের টিমকে যখন আপনি ফেস করবেন যারা মিডফিল্ডে অনেক বেশি সুপিরিয়র, ওদের কাছে আপনি সাফার করবেন যদি না আপনার কাছে টনি ক্রুস টাইপের একটা অর্কেস্ট্রেটর থাকে। উইথাউট অর্কেস্ট্রেটর আপনি কখনোই গেম কন্ট্রোল করতে পারবেন না। আপনি হয়তো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়ে, আপনি হয়তো অপোনেন্টের ভুলের মাধ্যমে ম্যাচ বের করতে পারবেন, কিন্তু আপনি কখনোই টেকটিক্যালি ম্যাচ উইন করতে পারবেন না যদি না আপনার কাছে একটা অর্কেস্ট্রেটর থাকে। টনি ক্রুস কোন টাইপের প্লেয়ার? টনি ক্রুসকে যদি আমি বলি, টনি ক্রুস সবসময় একটা রেজিস্তা অর্কেস্ট্রেটর হিসেবে কাজ করে, যার পজিশনটা হলো রেজিস্তা। তো ওর পাশে একজন ডেস্ট্রয়ার খেলাইতে হয়। তো ও যতদিন রিয়াল মাদ্রিদে খেলে গিয়েছে, ওর পাশে একজন না একজন ডেস্ট্রয়ার থাকছে। যেমন আগে ছিল ক্যাসিমেরো, তারপর আসলো শোয়ামেনি। আমি কেন বলতেছি আমার এই পজিশনটা অনেক বেশি ভাইটাল, আমি পজিশনকে এখানে ব্ল্যান্ড করতেছি না। আমি সার্জিও বুস্কেটসের কথা যদি বলি, যদিও সে একজন ভোলান্তে, তারপরও সে বল ডিস্ট্রিবিউশন বা আমার এখানে পেস কন্ট্রোলিং এর কাজটা করে থাকতো। কিন্তু সার্জিও বুস্কেটসের এখানে সাফার করার একটা কারণ ছিল ও নিজেই এখানে যে অপোনেন্টের কাউন্টার অ্যাটাকস বা অপোনেন্টকে আটকানোর কাজ করে থাকতো।
আবার অন্যদিকে সে গেমও কন্ট্রোল করে থাকতো। এই টাইপের প্রোফাইল অনেক বেশি রেয়ার হয়ে থাকে, কিন্তু যখন ওর বয়স হইলো তখন ও ডেস্ট্রয়ারের কাজটা করতে পারতেছিল না। ও তখন আগের মতো ট্যাকেল দিতে পারতেছিল না, আগের মতো পেস জেনারেট করতে পারতেছিল না, আগের মতো ওর বডি মুভ করতে পারতেছিল না। এই প্রবলেমগুলোর জন্য সার্জিও বুস্কেটস সাফার করতেছিল, এবং দিস ইজ দ্য প্রবলেম ফর বার্সেলোনা। তখন বার্সেলোনা সাফার করতেছিল, কারণ বার্সেলোনার তখন ওই গেম কন্ট্রোলিং অ্যাবিলিটিটা কারোরই ছিল না। হয়তো লিওনেল মেসি তার নিজস্ব একা ক্যাপাবিলিটির মাধ্যমে, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের মাধ্যমে ম্যাচ বয় করে নিয়ে আসতেছিল, কিন্তু ভাইটাল ম্যাচগুলোতে বার্সা ধরা খাইতেছিল, কারণ ভাইটাল ম্যাচগুলোতে গিয়ে বার্সা কোনো না কোনো একটা সুপিরিয়র টিমকেই ফেস করতেছিল। সো দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ, যে রিয়াল মাদ্রিদ যদি নেক্সট সিজনে অর্কেস্ট্রেটর একটা সাইন না করে, হয়তো যদি একটা মিডফিল্ডার সাইন না করে যে গেম কন্ট্রোল করবে, যে ডিপ লাইং প্লে মেক করবে, তাহলে রিয়াল মাদ্রিদ নেক্সট সিজনে সাফার করবে বলে আমি মনে করি। এখানে আনচেলত্তিকে কোনো দোষ দিয়ে লাভ নাই। এখানে আনচেলত্তি ছাড়া অন্য কোনো কোচ আসলে হয়তো দুই একটা ম্যাচ টেকনিক্যালি সুন্দর ফুটবল খেলতে পারতো হয়তো, বাট উইথাউট অর্কেস্ট্রেটর আপনি সাফার করতেনই কোনো না কোনো জায়গায়, যে আপনি সাফার করা লাগতো। আপনি যদি ব্রাজিলের কথা দেখেন 2022 সালে, আমি 2022 সালের ওয়ার্ল্ড কাপের শুরু থেকেই বলতেছিলাম যে ব্রাজিল কোথাও না কোথাও গিয়ে ধরা খাবে, এবং ব্রাজিল ধরা খাইছে। কারণ কথা হলো অর্কেস্ট্রেটর ছাড়া আপনি কিভাবে গেম কন্ট্রোল করবেন? তো অর্কেস্ট্রেটর ছাড়া আপনি যখন গেম কন্ট্রোল করতে যাবেন তখন আপনি বল লুজ করবেন, এবং বল লুজ করলে আপনার অপোনেন্ট আপনাকে অ্যাটাক করবে, আপনার স্পেসগুলোকে ওরা ইউটিলাইজ করবে। এবং সো এখন বার্সেলোনায় যদি আমি দেখি পেদ্রির কথা, আমি দেখি বেলিংহামের কথা, এখন মানুষ অনেকেই দেখছে পেদ্রি এবং বেলিংহামকে কম্পেয়ার করে ফেলে। এইখানে পেদ্রি এবং বেলিংহামকে কম্পেয়ার করার মতো কোনো কিছু আমি দেখতেছি না, কারণ পেদ্রি এবং বেলিংহাম দুইটা আলাদা প্রোফাইলের প্লেয়ার। পেদ্রির যে ইম্পর্টেন্স, বেলিংহামের আলাদা ইম্পর্টেন্স। পেদ্রি হইলো আমার অর্কেস্ট্রেটর, পেদ্রি হইলো আমার কন্ট্রোলার, পেদ্রি আমার গেমকে কন্ট্রোল করে। যদিও পেদ্রি সামনেও উপরে উঠে, তারপর মাঝে মধ্যে ও ইনিয়েস্টা টাইপের গেমও বের করে নিয়ে আসে, কিন্তু তারপরেও পেদ্রির লো 8 হিসেবেই ভালো খেলে থাকে। কিন্তু কথাটা হলো, যখন আপনি দেখবেন বার্সেলোনা উইথাউট পেদ্রি মাঠে নামে, আপনি যদি রিসেন্ট ম্যাচটা দেখেন, এই যে বরুশিয়া ডর্টমুন্ডের এগেনস্টে বার্সা পেদ্রিকে না নামানোর ফলে ওরা অনেক সাফার করছে। এবং অন্য যে কোনো ম্যাচ আপনি পিক করতে পারেন যে পেদ্রি না থাকলে বার্সা সাফার করে মিডফিল্ডে, কারণ আপনার ওই গেম বা টেম্পো কন্ট্রোল করা প্লেয়ারটা আপনার কাছে নাই। অন্যদিকে আমি যদি বলি এখানে বেলিংহাম হইলো আমার এখানে স্পেয়ারম্যান। বেলিংহাম আপনার এখানে স্পেয়ারম্যান, ও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবে, আপনার বিহাইন্ড দ্য রান নিবে। তো এই বিহাইন্ড দ্য রান নেওয়ার ফলে আপনাকে কেউ বল যখন পাস করবে, আপনার টিম থেকে যখন কেউ বল এখানে থ্রো বল দিবে বা বল পাস করবে, তখন সে এখানে এগুলোকে জেনারেট করবে। দিস ইজ দ্য প্রোফাইল অফ বেলিংহাম। আর আমার ডিপে নেমে বল রিসিভ করা, এখান থেকে অর্কেস্ট্রেট করা, ডান দিকে পাস দেওয়া, বাম দিকে পাস দেওয়া, গেম কোন পেসে চলবে, গেম কখন ফাস্ট হবে, গেম কখন স্লো হবে, এইগুলোকে মেনটেন করার কাজ হলো আমার পেদ্রি। সো কখনোই যদি আপনারা পেদ্রি এবং বেলিংহামকে কম্পেয়ার করেন, তাহলে আমার মনে হবে যে আপনারা বোকার স্বর্গে বসবাস করতেছেন। সো দিস ইজ মাই ভিডিও ফর about the importance of Toni Kroos প্রোফাইল। আমি বলতেছি না যে টনি ক্রুসের হুবহু প্রোফাইলটা আপনারা নিয়ে আসেন, কিন্তু রিয়াল মাদ্রিদ নিডস এ অর্কেস্ট্রেটর, না হলে ওরা নেক্সট সিজনে সাপোর্ট করবে। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিস্কা এল বার্সা, ভিস্কা ক্যাটালোনিয়া।